আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাকিব হাসান, অধ্যয়ন করছি গণিত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো আজকে তোমাদের যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে কণিকের অধিবৃত্ত। আমরা কণিক চ্যাপ্টার শেষ করছি। গতকালকে যারা ক্লাস করতে পারো নাই তারা কণিকের প্রথম ক্লাসটা করে নিবা। আজকে আমরা কণিকের পার্ট 2 ক্লাস করব। আজকে শেষ হয়ে যাবে পার্ট 2। আজকে আমরা পার্ট 2 শেষ করব। গতকালকে যারা ক্লাস করছো তারা তো ভালো, যারা করো নাই তারা আমাদের হচ্ছে ইউটিউবে অথবা হচ্ছে আমাদের ফেসবুক পেজে সিআরডেমির পেজে আমাদের গতকালকের ভিডিওটা পেয়ে যাবে। ওখান থেকে দেখে নিলে আজকের ক্লাসটা বুঝতে আরো বেশি সুবিধা হবে। তো আমরা দেরি করব না। আচ্ছা, এটা হায়ার ম্যাথের ক্লাস। তো আমাদের হায়ার ম্যাথের ক্লাস চলছে, হায়ার ম্যাথের সেকেন্ড পার্টের ক্লাস এটা। হায়ার ম্যাথের সেকেন্ড পার্টে কণিক অধ্যায়ের অধিবৃত্ত চ্যাপ্টারটা আমরা পড়ব। এর আগে আমরা আমাদের আসলাম হাবিব, সে হচ্ছে পরাবৃত্ত এবং উপবৃত্ত শেষ করছে। তো আমি গতকালকে অধিবৃত্ত প্রথম ক্লাস করিয়েছি, আজকে দ্বিতীয় ক্লাস। আজকে মোটামুটি এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। আর এই চ্যাপ্টারে যত সমস্যা আছে তোমরা কমেন্টে জানাও, আমি সবগুলো সমস্যার উত্তর দিব, সবগুলো সমাধান করে দিব। তো আমরা আমাদের ক্লাস শুরু করি। দেখো, বরাবরের মধ্যে আমি মোহাম্মদ রাকিব হাসান তোমাদের সাথে আছি আজকের ক্লাস নিয়ে। তো দেখো, আজকে যে ম্যাথটা শুরু করব সেটা একটু দেখি আগে। অধিবৃত্তের অক্ষ দুইটিকে কি বলছে? দুইটিকে স্থানাঙ্কের অক্ষ ধরে। তাহলে অধিবৃত্তের দুইটা অক্ষ থাকবে, একটাই আর অক্ষ আর একটা হচ্ছে কি অনুবন্ধী অক্ষ। তাহলে এই আর অক্ষ এবং অনুবন্ধী অক্ষকে আমাদের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ধরে অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। এই অধিবৃত্ত সমীকরণ নির্ণয় করার জন্য আমাদের দুইটা তথ্য দেওয়া আছে। একটা হচ্ছে আর অক্ষের দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 24 এবং উপকেন্দ্রদ্বয়, আমাদের যে উপকেন্দ্র সেই উপকেন্দ্র দেওয়া আছে কত? উপকেন্দ্র দেওয়া আছে 0, আচ্ছা 13। তাহলে আমাদের অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য দেওয়া আছে এবং উপকেন্দ্র দেওয়া আছে। আমার অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। এখন দেখো এই অধিবৃত্তটার চিত্র কেমন হবে সেটা একটু আগে দেখি। আচ্ছা, অধিবৃত্ত এই অধিবৃত্তের চিত্রটা এমন হবে। তো আমার উপকেন্দ্র দেওয়া এখানে আছে একটা আর এখানে একটা আছে। আর বলছে অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য। এখানে অনুবন্ধী অক্ষ কোনটা হবে? এটা তো হচ্ছে আমার আর অক্ষ, যেটা প্রধান অক্ষ এখানে, সেটা হচ্ছে আর অক্ষ। এখন এখানে তাহলে অনুবন্ধী অক্ষ কোনটা হবে? এখানে অনুবন্ধী অক্ষ হবে হচ্ছে এই যে, তোমরা যদি গতকালকে ক্লাস করে থাকো, এই বরাবর আমরা একটু চিহ্নিত করছিলাম গতকালকে। আচ্ছা, এই বরাবর গতকালকের ক্লাসটা যদি করে থাকো তারা খুব ভালোভাবে বুঝতে পারবে এটা চিত্র কেমন হবে। বিষয়টা এমন হয়। তো এই চিত্রের এইটুকু হচ্ছে বি থাকে, এইটুকু হচ্ছে বি। তাহলে এটা হচ্ছে বি আর এটা বি, টোটাল অনুবন্ধী অক্ষ এখান থেকে এটা। তাহলে এই টোটালটা কত হবে? এই টোটালটা হবে 2b। তাহলে অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য 2b। আচ্ছা, তাহলে আমরা যে অধিবৃত্তের সমীকরণটা নির্ণয় করব, সেটার সমীকরণ কি? সেটার সমীকরণ হচ্ছে x² মাইনাস, এখানে যেহেতু প্লাস মাইনাস বি দেওয়া আছে, তাহলে y² মাইনাস x² ইকুয়াল অন। এটা হচ্ছে আমার অধিবৃত্তের সমীকরণ। এই সমীকরণটা আমাদের নির্ণয় করতে হবে। এখন এই সমীকরণের মধ্যে আমরা জানি না কি কি। এই সমীকরণের মধ্যে আমরা জানি না, আমরা এই b² ভ্যালু জানি না এবং a² ভ্যালুটা জানি না। তাহলে a² এবং b² ভ্যালু যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে আমার অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করা শেষ। সেটা নির্ণয় করার জন্য আমাদের এখানে দুইটা শর্ত দেওয়া আছে। প্রথম শর্ত কি দেওয়া আছে? অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য। তাহলে অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য কি হবে? অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য। আচ্ছা, এই সমীকরণের জন্য, আচ্ছা
2a হয়েছে, এটা a হবে, এটা a, এটা a। অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য কি হবে? অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2a। 2a ইকুয়াল কত দেওয়া আছে আমার? 24। তাহলে a ইকুয়াল কত পাবো আমরা এখানে? 12। তাহলে আমার অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য দেওয়া ছিল হচ্ছে 2a, 2a সমান 24। তাহলে a ইকুয়াল কত পাবো আমরা? a ইকুয়াল পেয়ে গেলাম তোমার হচ্ছে 12। তাহলে এর ভ্যালু পেয়ে গেলাম। এখন দেখো আমাদের দ্বিতীয় শর্ত দেওয়া আছে উপকেন্দ্রদ্বয়, উপকেন্দ্রদ্বয়। তাহলে উপকেন্দ্রদ্বয়, উপকেন্দ্রদ্বয় কি বলছে? উপকেন্দ্রদ্বয়ের সমীকরণ হচ্ছে স্থানাঙ্ক হচ্ছে 0, প্লাস মাইনাস b ইকুয়াল, এখানে আমার কথা দেওয়া আছে 0, প্লাস মাইনাস 13। তাহলে প্লাস মাইনাস b সমান কি লিখতে পারবো আমরা? 13 লিখতে পারবো। এখন এই দুটাকে যদি আমি বর্গ করি তাহলে কি হবে? b স্কয়ার e স্কয়ার ইকুয়াল টু 169। উভয় পক্ষকে কি করলাম? বর্গ করে। এখন দেখো b স্কয়ার, তো b স্কয়ার লিখলাম। এখন আমার e স্কয়ারের ভ্যালু কত? e স্কয়ারের ভ্যালু হচ্ছে 1 প্লাস a স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল 169। এখন যদি আমরা b স্কয়ার দ্বারা এটাকে গুণ করে দিই তাহলে কি পাবো? b স্কয়ার প্লাস a স্কয়ার, b স্কয়ার ইনটু 1 b স্কয়ার, আর এখানে b স্কয়ার গুণ করে দিলে b স্কয়ার কেটে যাবে, a স্কয়ার থাকবে। তাহলে b স্কয়ার প্লাস a স্কয়ার ইকুয়াল টু 169 পাচ্ছি। এখন অলরেডি আমার এর ভ্যালু বের হয়ে আছে, তাহলে a স্কয়ারের ভ্যালু কত হবে? b স্কয়ার প্লাস 12 স্কয়ার ইকুয়াল 169, b স্কয়ার ইকুয়াল 169 মাইনাস 144। তাহলে 169 থেকে 144 যদি আমি মাইনাস করি, b স্কয়ার ইকুয়াল কত পাবো? 25। আচ্ছা, তাহলে আমার এর ভ্যালু পেয়ে গেছি, মানে a স্কয়ারের ভ্যালু পেয়ে গেছি, b স্কয়ারের ভ্যালু পেয়ে গেছি। তাহলে আমার কি অধিবৃত্তের যে সমীকরণ সেটা নির্ণয় করা হয়ে গেল। অতএব অধিবৃত্তের সমীকরণ x স্কয়ার বাই a স্কয়ার প্লাস অধিবৃত্তের সমীকরণ y স্কয়ার বাই b স্কয়ার মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার ইকুয়াল 1। এখন দেখো আমরা b স্কয়ারের ভ্যালু কত পাইছি? b স্কয়ারের ভ্যালু হচ্ছে 25 মাইনাস x স্কয়ার, এর ভ্যালু কত পাইছি? 12। তাহলে 12 স্কয়ার ইকুয়াল 1। তাহলে আমার সমীকরণটা কি দেখাচ্ছে? দাঁড়াচ্ছে হচ্ছে y স্কয়ার বাই 25 মাইনাস x স্কয়ার বাই 144 ইকুয়াল 1। এটা হচ্ছে আমার কিসের সমীকরণ পেলাম? এটাই হচ্ছে কিসের সমীকরণ পেলাম? এটা হচ্ছে আমার অধিবৃত্তের সমীকরণ। এটাই হচ্ছে আমার কিসের সমীকরণ? এটা অধিবৃত্তের সমীকরণ। তাহলে বিষয়টা আবার একটু বলি প্রথম থেকে। দেখো আমার একটা অধিবৃত্ত সমীকরণ নির্ণয় করতে হবে যেখানে স্থানাঙ্কের অক্ষ ধরে, আচ্ছা অক্ষ দুটিকে স্থানাঙ্কের অক্ষ ধরে অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে এরূপ একটি অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। এখন আমার এখানে তথ্য কি কি দেওয়া আছে? অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য দেওয়া আছে এবং উপকেন্দ্রের দেওয়া আছে। অনুবন্ধী অক্ষর দৈর্ঘ্য দেওয়া আছে, উপকেন্দ্র দেওয়া আছে। যেহেতু এখানে প্লাস মাইনাস 0, প্লাস মাইনাস, এই জিনিসটা ভালো করে দেখতে হবে। এখানে কি আছে? 0, প্লাস মাইনাস 13। তাহলে এটা কি 0, প্লাস মাইনাস b এমন আছে উপকেন্দ্রটা। এটা যদি হয় তাহলে আমার উপকেন্দ্রের সমীকরণ কোনটা হবে? উপকেন্দ্রের চিত্র কি এমন হবে না? আচ্ছা, তাহলে এখান থেকে এইটুক হচ্ছে তখন কি হবে? আবার এখান থেকে এইটুক হবে তখন এটা, এখান থেকে এইটুক যেটা হবে সেটা কি হবে আমার? এটা হচ্ছে আর অক্ষ, টোটাল এখানে অনুবন্ধী অক্ষ, এখান থেকে এইটুক হবে। তাহলে অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য এখান থেকে এইটুকু a আর এখান থেকে এইটুকু a, তাহলে কি হবে? 2a।
2a ইকুয়াল 14, এখান থেকে a ইকুয়াল পেয়ে গেলাম। এখন a ইকুয়াল যেহেতু পেয়ে গেছি তাহলে একটা পেয়ে গেছি আমরা, এখানে a এর ভ্যালু পেয়ে গেছি। দ্বিতীয়টা কিসের ভ্যালু লাগবে আমার? দ্বিতীয়টা লাগবে হচ্ছে b এর ভ্যালু, b স্কয়ারের ভ্যালু। তাহলে এখানে আরেকটা শর্ত দেওয়া আছে কি, এই যে প্লাস মাইনাস b ইকুয়াল কত 13 দেওয়া আছে, তাহলে এখানে প্লাস মাইনাস b ইকুয়াল 13, সেখান থেকে আমরা b এর ভ্যালুটা বের করলাম। তাহলে a এর ভ্যালু পেয়ে গেলাম, b এর ভ্যালু পেয়ে গেলাম। a আর b এর ভ্যালু যখন আমরা এই সমীকরণে বসাবো তখন আমরা আমার অধিবৃত্তের সমীকরণটা পেয়ে যাব। কারোর বুঝতে সমস্যা আছে কিনা একটু দ্রুত কমেন্ট করে জানাও। আচ্ছা ভাই, এগুলো পারি তবুও দেখতে আসলাম। হ্যাঁ তুমি পারো তারপরও দেখতে আসছো, তাহলে তোমার এই জিনিসটা আরেকবার কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার হয়ে যাবে, মোটামুটি প্র্যাকটিস হয়ে যাবে। কোথাও কোনো সমস্যা থাকলে সেটা তুমি সমাধান করতে পারবা। তোমার যদি কোথাও সমস্যা থাকে আমাদের কমেন্ট করে জানাতে পারো। আর এই ম্যাথটা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। তোমরা সবাই এই ম্যাথটা বুঝতে পারছো কিনা একটু দ্রুত কমেন্ট করে জানাও। যদি বুঝে ফেলো তাহলে আমরা পরের ম্যাথটা করব। আচ্ছা, তোমাদের কোথাও বুঝতে সমস্যা আছে কিনা একটু দ্রুত কমেন্ট করে জানাও। আর যারা কালকের প্রথম ক্লাসটা মিস করছো, আমাদের সিআরডিবির ফেসবুক পেজে যে তোমরা স্ক্রল করলে নিচের দিকে ক্লাসটা পেয়ে যাবে, তো ওইখান থেকেও তোমরা ক্লাসটা করে নিতে পারো। তোমরা আচ্ছা, আমরা পরের ম্যাথে যাচ্ছি তাহলে। আচ্ছা দেখো, এখানে সুন্দর করে লেখা আছে অধিবৃত্তের আর অক্ষকে এক্স অক্ষ এবং অনুবন্ধী অক্ষকে ওয়াই অক্ষ ধরতে হবে। অধিবৃত্তের আর অক্ষকে এক্স অক্ষ ধরতে হবে, অনুবন্ধী অক্ষকে ওয়াই অক্ষ বিবেচনা করে তার সমীকরণ নির্ণয় করতে হবে। অধিবৃত্তের আর অক্ষকে এক্স অক্ষ, অনুবন্ধী অক্ষকে ওয়াই অক্ষ বিবেচনা করে তার সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে আমার অক্ষের কোনো চেঞ্জ হচ্ছে না। দ্বিতীয় বলছে, দেখো আমার এখানে কন্ডিশনটা কি দেওয়া আছে, শীর্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 8 একক এবং উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 10 একক। তাহলে আমরা ধরলাম যে আমাদের অধিবৃত্ত যেটা আছে সেটা এমন আছে। এখন দুইটা দূরত্ব এখানে দেওয়া আছে, শীর্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 8 একক এবং উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 10 একক। তাহলে দেখো আমার এইটা হচ্ছে একটা শীর্ষ, এটা হচ্ছে আরেকটা শীর্ষ। এখন উপকেন্দ্র দুইটা আমরা একটু চিহ্নিত করি। আমার উপকেন্দ্র এখানে একটা আছে, এখানে একটা আছে, আর এটা হচ্ছে আমার কেন্দ্রের স্থানাঙ্ক, কেন্দ্র। দেখো এইটুকু সবসময় কি হয়, আমার এ দূরত্ব, এইটুকু দূরত্ব কি হয় এ। তাহলে টোটাল আমার শীর্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2a। আমার শীর্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি হয়ে গেল, তাহলে 2a হলো। এখন দেখো তাহলে আমরা যে সমীকরণটা নির্ণয় করব, তাহলে প্রথমে অধিবৃত্তের সমীকরণটা নির্ণয় করি। অধিবৃত্তের সমীকরণ x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল 1। y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল 1। এটা কিসের সমীকরণ হলো আমার? এটা হচ্ছে অধিবৃত্তের সমীকরণ। আচ্ছা, এখানে আমার কি কি বের করতে হবে? এখানে a স্কয়ারের ভ্যালু বের করতে হবে এবং b স্কয়ারের ভ্যালু বের করতে হবে। আমার তার জন্য কন্ডিশন কি কি দেওয়া আছে? তার জন্য কন্ডিশন দেওয়া আছে শীর্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমরা প্রথমে এটা নিয়ে কাজ করি, শীর্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমরা শীর্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি বলছি এখানে? 2a। শীর্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে শীর্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2a ইকুয়াল কত দেওয়া আছে? 8। তাহলে a ইকুয়াল 4। তাহলে আমরা এর ভ্যালু পেয়ে গেলাম সহজেই, আমরা এর ভ্যালু সহজেই পেয়ে গেলাম। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে। উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তাহলে দেখো উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি হবে এই জিনিসটা একটু দেখে নাও। এই কেন্দ্র থেকে উপকেন্দ্রের মধ্যবর্তী যে দূরত্ব সেটা কি হয়, গতকালকে ক্লাসে দেখাইছিলাম, সেটা হয় হচ্ছে
কেন্দ্র থেকে উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব সেটা হচ্ছে এই, আবার এই কেন্দ্র থেকে এই উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব এই, তাহলে এখান থেকে এইটুকু এই, এখান থেকে এইটুকু এই, তাহলে এই টোটাল দূরত্বটুকু কত হবে? দুইটা উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব 2 এই। তাহলে উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি হলো তাহলে? 2 এই ইকুয়াল কি পাইলাম আমরা? 2 এই সমান দেওয়া আছে কত? 10। তাহলে এখান থেকে এই সমান কি হবে? এই সমান 10 ডিভাইড 2 5। তাহলে এই ইকুয়াল কত পাচ্ছি আমরা? 5। এখন দেখো এটা যদি বর্গ করি, এই কে বর্গ করি তাহলে কি পাবো? a স্কয়ার e স্কয়ার ইকুয়াল 25। a স্কয়ার এখানে সূত্রটা বসাই দিই, তাহলে সূত্রটা কি হবে? e স্কয়ার সমান 1 প্লাস b স্কয়ার বাই a স্কয়ার ইকুয়াল 25। এখন দেখো এটা যদি গুণ করে দিই তাহলে a স্কয়ার ইন্টু 1 a স্কয়ার, এটা যদি এর সাথে গুণ করি তাহলে এটার a স্কয়ার কেটে যাবে, তাহলে কি থাকবে? b স্কয়ার ইকুয়াল 25। এখন আমরা এর ভ্যালু কত পাইছিলাম? 4। তাহলে a স্কয়ারের ভ্যালু 4 স্কয়ার ইকুয়াল b স্কয়ার ইকুয়াল 25। তাহলে b স্কয়ার ইকুয়াল কত হবে? 25 আর এই 4 কে স্কয়ার করলে 16, 25 মাইনাস 16। তাহলে b স্কয়ার ইকুয়াল হচ্ছে আমার 9, b ইকুয়াল 3, b ইকুয়াল এটা প্লাস মাইনাস 3 লিখতে পারো যেহেতু আমার স্কয়ার লাগবে। ও এখানে b স্কয়ারে না গেলেও হবে, এখানে b স্কয়ারের ভ্যালু তো আমরা এখানে বসাবো, তাহলে b এর ভ্যালু না গেলেও হবে। তাহলে এখন আমরা উপবৃত্তের সমীকরণ কি পাবো? সরি, অধিবৃত্তের সমীকরণ। তাহলে অধিবৃত্তের সমীকরণ x স্কয়ার বাই এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 4 স্কয়ার, x স্কয়ার বাই 4 স্কয়ার মাইনাস, আচ্ছা এখানে কিন্তু মাইনাস হবে, আচ্ছা y স্কয়ার বাই 9 ইকুয়াল 1। তাহলে কি পাচ্ছি? x স্কয়ার বাই 16 মাইনাস y স্কয়ার বাই 9 ইকুয়াল 1। এটাই হচ্ছে আমার অধিবৃত্তের সমীকরণ। আচ্ছা আমি কমেন্টগুলো একটু দেখি কে কি কমেন্ট করছো, আর ম্যাথটা বুঝতে সমস্যা আছে কিনা তোমরা একটু কমেন্ট করে জানাও। আচ্ছা মনিকা আক্তার মাওরা বলছে ভাইয়া এগুলো তো ক্লাস করি নাই, বুঝতেছি না ভাইয়া। আমার হায়ার ম্যাথের ফার্স্ট পেপার 3.1 থেকে 7 দ্বিপদী বিস্তৃতি এবং সেকেন্ড পার্টের লিসন এগুলো চ্যাপ্টার করাবেন আমার সামনের মান্থে 10 তারিখ। আচ্ছা ভাইয়া আমাদের হচ্ছে ফার্স্ট পার্টের 3.1 থেকে যে ম্যাথগুলোর কথা বলছো এগুলো আমাদের ইউটিউবে প্রত্যেকটা ভিডিও পাবো, আমি ক্লাস নিছি, এগুলো লাইভ ক্লাস শেষ হয়ে গেছে। আচ্ছা শাহনাজ পারভিন বলছে আউট অফ দ্য টপিক, ইঞ্জিনিয়ারিং এর জন্য কেতাব স্যারের বই কিনতে হবে। আচ্ছা কেতাব স্যারের বই কিনতে পারো, কিন্তু বইয়ের কন্টেন্ট মোটামুটি সব বই সমান। কেতাব স্যারের বই কিছু একটু ইঞ্জিনিয়ারিং টাইপের কঠিন ম্যাথগুলো আছে সেগুলো করতে পারো। আচ্ছা সুমাইয়া ইসলাম সিনহা বলছে সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা রাবিয়া ইসলাম তার ক্লিয়ার, সমস্যা নাই। আচ্ছা তোমাদের কারোর সমস্যা থাকলে দ্রুত কমেন্ট করে জানাবা, আমরা সেই প্রশ্নের উত্তরগুলো দিব। যে কোনো টপিকের সমস্যা থাকলে সেই কোশ্চেন করলে আমরা উত্তর দিয়ে দিব। আর আমরা 2টা ম্যাথ শেষ করলাম, এরপরে আমাদের কোন ম্যাথ আছে একটু দেখি। আচ্ছা অধিবৃত্তের অসীম তটের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র দেওয়া আছে এবং উৎকেন্দ্রিকতা দেওয়া আছে। অধিবৃত্তের অসীম তটের সমীকরণ নির্ণয় করতে হবে। আচ্ছা গত ক্লাসে অসীম তট কি এবং অসীম তটের সমীকরণ কিভাবে হবে সেটা মনে হয় বোঝাইছিলাম, তো তোমরা আবার একটু দেখো অসীম তটটা কি।
অসীম ডট হচ্ছে আমরা যখন দেখো আমরা যখন অধিবৃত্ত আঁকি তখন এই যে এই রেখাটা কোনোভাবে পাস করে না। তো অধিবৃত্তের সমীকরণ হচ্ছে দুইটা রেখা অসীমে গেলে ছেদ করবে। একটা সরল রেখার সাথে একটা বক্ররেখা, এই রেখাটা যখন অসীমে যাবে তখন ছেদ করবে। কিন্তু এই সরল রেখাটা যদি অসীম পর্যন্ত না থাকে, অসীমে গেলে ছেদ করবে, কিন্তু এই সরল রেখাটা অসীম পর্যন্ত নাই, অসীমের আগেই যে শেষ হয়ে গেছে, তখন এই সরল রেখাকে কি বলে? অসীম ডট রেখা। এখানে যে ডট ডট যে রেখা সেটাকে কি বলে? অসীম ডট রেখা। আচ্ছা, অসীম ডট রেখাটা আবার একটু দেখো। অসীম ডট রেখা হচ্ছে একটা সরল রেখা একটা বক্ররেখা, দুইটা পাশাপাশি যাচ্ছে, তারা কোথায় যেয়ে মিলিত হতে পারবে? অসীমে গেলে মিলিত হতে পারবে। অসীমে বলতে এই রেখা চলতেই থাকবে, দুইটা রেখা চলতেই থাকবে, একসময় যেয়ে তারা অসীমে কোনো বিন্দুতে যেয়ে মিলিত হবে। এখন দুইটা রেখা অসীমে গেলে মিলিত হবে, কিন্তু সরল রেখাটা যদি অসীম পর্যন্ত না থাকে, অসীমে যাওয়ার আগে সে শেষ হয়ে গেছে, থেমে গেছে, তখন সেই সরল রেখাকে কি বলা হয়? অসীম ডট রেখা বলা হয়। তো আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এই অসীম ডট রেখাটা বের করতে হবে। তো অসীম ডট রেখা বের করতে হলে আমাকে আগে এই অধিবৃত্তের সমীকরণটা বের করতে হবে। তাহলে আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে সেখান থেকে আমরা কি আগে অধিবৃত্তের সমীকরণটা বের করব। অধিবৃত্তের সমীকরণ বের করার পরে সেখান থেকে কিভাবে তোমরা অসীম ডট রেখা বের করবে সেটা তখন আমি দেখাবো। তো এখন দেখো, অধিবৃত্তের সমীকরণ বের করার জন্য দুইটা তথ্য এখানে দেওয়া আছে। প্রথম তথ্য কি দেওয়া আছে? উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক। তাহলে আমাদের যে উপকেন্দ্র, সেই উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে। আর একটা কি দেওয়া আছে? উৎকেন্দ্রিকতা দেওয়া আছে। উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে এবং উৎকেন্দ্রিকতা দেওয়া আছে। এই দুইটা দিয়ে আমরা কিভাবে অধিবৃত্তের সমীকরণ বের করব। তাহলে আমরা অধিবৃত্তের সমীকরণ সমান কি জানি? আচ্ছা, ছোট করে যদি আমরা গ্রাফটা একটু আঁকি, সাপোজ আমার 4,2 বিন্দু, তাহলে x এর ভ্যালু যখন 4, y এর ভ্যালু 2, যখন 8 তখন 2, তাহলে এরকম একটা রেখা আছে, এরকম অধিবৃত্ত আছে। তাহলে এই অধিবৃত্তের কি করতে হবে আমার? এটা হচ্ছে আমার অক্ষরেখা x অ্যাক্সিস, এই রেখাটা হচ্ছে y অ্যাক্সিস। তাহলে আমরা অধিবৃত্তের সমীকরণ কি জানি? অধিবৃত্তের সমীকরণ দেখো, এখানে কেন্দ্র কিন্তু মূল বিন্দুতে নাই। কেন্দ্র যখন মূল বিন্দুতে না থাকবে তখন অধিবৃত্তের সমীকরণটা কি হয়? x মাইনাস আলফা হোল স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস y মাইনাস বিটা স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1। এটার কেন্দ্র যদি 0, 0 বিন্দুতে থাকতো, এটার কেন্দ্র কিন্তু 0, 0 বিন্দুতে নাই। আমার x অ্যাক্সিস যদি এটা হয় এবং y অ্যাক্সিস যদি এটা হয়। আচ্ছা, চিত্রটা আমি একটু ভালো করে দেখাই তোমাদের, না হলে কনফিউশন থেকে যাবে। চিত্রটা একটু ভালো করে দেখাই যাতে তোমাদের কোনো রূপ কনফিউশন না থাকে। এটা আমার x অ্যাক্সিস, এটা হচ্ছে y অ্যাক্সিস, এটা হচ্ছে x অ্যাক্সিস, এটা হচ্ছে y অ্যাক্সিস, এটা হচ্ছে আমার মূল বিন্দু। এখন দেখো, আমার এখানে যে দুইটা বিন্দুতে উপকেন্দ্র আছে সেটা হচ্ছে, একটা হচ্ছে 4,2 আর একটা হচ্ছে 8,2। তাহলে আমার অধিবৃত্ত দুইটা কেমন হবে? এমন হবে একটা, আর একটা এমন হবে। আর এটা যদি আমার অক্ষরেখা তখন এটা হয়ে যাবে, এটা একটা, আরেকটা অক্ষরেখা কেমন হবে? এরকম হবে। তাহলে x অক্ষের সমান্তরাল এই অক্ষরেখাটা, তাহলে x অক্ষের সমান্তরাল, x অক্ষ যদি মেইন অক্ষ হয়, আমার আর অক্ষ হয়, তাহলে সমীকরণ কি ছিল? x স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস y স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1। এটা হচ্ছে তখন আমার সমীকরণ ছিল। তো যেহেতু এখানে কেন্দ্র 0, 0 বিন্দুতে নাই, তখন সেই সমীকরণটা চেঞ্জ হয়ে কি হবে? সেই সমীকরণটা চেঞ্জ হয়ে হবে x মাইনাস আলফা। দেখো, আমার যদি এইখানে কেন্দ্রটা থাকতো তাহলে কিন্তু আমি 0, 0 বিন্দুতে করতে পারতাম। তখন আমার x স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস y স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1, এটা আমার তখন সমীকরণটা হতো। যেহেতু আমার এই কেন্দ্রটা মূল বিন্দুতে নাই, এইখানে শিফট হয়ে গেছে। কেন্দ্রটা যেহেতু মূল বিন্দুতে নাই, কোথায় শিফট হয়ে গেছে?
আমার এই বিন্দুতে কেন্দ্রটা শিফট হয়ে গেছে। তাহলে এই কেন্দ্রের স্থানাঙ্ক আমরা যদি আলফা কমা বেটা ধরি, কেন্দ্রের স্থানাঙ্ক যদি আলফা কমা বেটা ধরি, তাহলে আমার অধিবৃত্তের সমীকরণ কি পাবো? এক্স মাইনাস আলফা স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস বেটা স্কোয়ার বাই বি স্কোয়ার। এখন আমার এখানে কতগুলো ভ্যালু বের করতে হবে দেখো, এ স্কোয়ারের ভ্যালু বের করতে হবে, বি স্কোয়ারের ভ্যালু বের করতে হবে, আলফার ভ্যালু বের করতে হবে, বেটার ভ্যালু বের করতে হবে। এখন দেখো এই উপকেন্দ্রের মধ্যবিন্দুতে কিন্তু আমার কেন্দ্র থাকে। আমার একটা উপকেন্দ্র যদি এটা হয়, আরেকটা উপকেন্দ্র যদি এটা হয়, এই দুটার মধ্যবিন্দু কি? কেন্দ্র। তাহলে আমার কেন্দ্রের স্থানাঙ্ক কি পাবো? কেন্দ্রের স্থানাঙ্ক আলফা কমা বেটা ইকুয়াল, তাহলে মধ্যবিন্দুর সূত্র ব্যবহার করো। এই দুইটা থেকে মধ্যবিন্দুর সূত্র হলে কি হবে? x1 প্লাস x2, এটা x1 y1 ধরো, এটা x2 y2 ধরো, তাহলে x1 প্লাস x2 4 প্লাস 8 ডিভাইড বাই 2, y1 প্লাস y2 y1 প্লাস y2 ডিভাইড বাই 2। তাহলে y1 এর ভ্যালু কত? y1 এর ভ্যালু 2, 2 প্লাস 2 ডিভাইড বাই 2। তাহলে আমরা কত পাচ্ছি স্থানাঙ্ক? 8 প্লাস 4 12, 12 বাই 2 6, 6,2। এটা হচ্ছে আমার কেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে আমি আলফা এবং বেটার ভ্যালু পেয়ে গেছি। তাহলে এটা নিয়ে আমার আর কোনো চিন্তা নাই। আমার এখানে আলফা কমা বিটা ইকুয়াল টু আমরা ভ্যালু পেয়ে গেছি। তাহলে আলফা কমা বিটা নিয়ে আমার আর এখন কোনো টেনশন নাই। এখন আমার কে ভ্যালু লাগবে? এ স্কোয়ার এবং বি স্কোয়ারের ভ্যালু বের করতে হবে। এখন এ স্কোয়ার এবং বি স্কোয়ারের ভ্যালু বের করতে গেলে আমি যে জিনিসটা এখানে জানি সেটা দিয়েই তো বের করতে হবে। এটা আমি কি জানি? উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক। এখন দেখো এই যে আমার উপকেন্দ্র আছে এই দুইটার মধ্যবর্তী দূরত্ব বের করতে পারবো, যেহেতু এই দুইটার স্থানাঙ্ক জানি। তাহলে উপকেন্দ্রের দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব উপকেন্দ্রের দূরত্ব, তাহলে উপকেন্দ্রের দূরত্ব যেহেতু দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয় করব আমরা, তাহলে কি মনে আছে কিনা তোমরা একটু মনে করে দেখো, x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার। তাহলে এখানে x1 y1 এটা আর x2 y2 এটা, তাহলে 4 মাইনাস 8 হোল স্কয়ার প্লাস 2 মাইনাস 2 হোল স্কয়ার। তাহলে উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব একটু আগের ম্যাথে দেখালাম, উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কি হবে? 2 এই, আর এখানে আমরা কত পাচ্ছি? স্কয়ার রুট। দেখো এখানে 16 হচ্ছে, 4 আসে, -4 কে স্কয়ার করলে 16, এখানে 0 হয়ে যায়, প্লাস 0। তাহলে 16 কে আমরা যদি রুট করি তাহলে 4 আসে। 2 এই ইকুয়াল কত পাচ্ছি আমরা? 4। এখান থেকে এই সমান 4 ডিভাইড 2 সমান 2। এখন যদি বর্গ করি, এই সমান 2, বর্গ করলে কি পাবো? a স্কয়ার e স্কয়ার ইকুয়াল 2 স্কয়ার। উভয় পক্ষকে কি করলাম? বর্গ করলাম। তাহলে এখন a স্কয়ার, এখন e এর ভ্যালু কি? 1 প্লাস b স্কয়ার বাই a স্কয়ার ইকুয়াল 4। তাহলে এটা যদি আমরা, ও আচ্ছা, এখানে তো আমার এত দূরে যাওয়াই লাগবে না। আমার এখানে উৎকেন্দ্রিকতা ই এর ভ্যালু তো দেওয়া আছে, আমার উৎকেন্দ্রিকতা ই এর ভ্যালু দেওয়া আছে a ইন্টু 2 ইকুয়াল 2। তাহলে a ইকুয়াল কি পাবো? 1। a ইকুয়াল কি পাচ্ছি আমরা? 1 পাচ্ছি। তাহলে a স্কয়ার ইকুয়াল টু কি পাবো? a স্কয়ার ইকুয়াল 1। এখন দেখো আমরা জানি e ইকুয়াল কি? e এর ফর্মুলা স্কয়ার রুট 1 প্লাস b স্কয়ার বাই a স্কয়ার। তাহলে e স্কয়ার সমান কি পাবো? e স্কয়ারটা সমান পাবো, এটা বর্গ করলে স্কয়ার কেটে যাবে, 1 প্লাস b স্কয়ার, a স্কয়ারের ভ্যালু কত? 1। এখন e এর ভ্যালু কত ছিল আমার? e এর ভ্যালু ছিল হচ্ছে 2। তাহলে e স্কয়ার ইকুয়াল টু কি হবে? 2 স্কয়ার ইকুয়াল 1 প্লাস b স্কয়ার। তাহলে এখান থেকে b স্কয়ার ইকুয়াল কত পাবো আমি? 3। দেখো এখানে 4 হয়, 4 আর 1 এই পাশ থেকে এই পাশে আসলে মাইনাস হয়ে যায়, তাহলে 4 মাইনাস 1 ইকুয়াল 3। b স্কয়ার ইকুয়াল টু এটা এই পাশে আসলে -1 হয়ে যায়, তাহলে b স্কয়ার ইকুয়াল কত পাচ্ছি আমি?
3 পাচ্ছি। তাহলে আমি a স্কয়ার ইকুয়াল কত পাইলাম অন a স্কয়ার ইকুয়াল কত পাইলাম অন b স্কয়ার ইকুয়াল কত পাইলাম 3 আলফা বিটা ইকুয়াল কত পাইলাম আলফার মান হচ্ছে 6 বিটার মান 2। তাহলে আমরা 1 নম্বর সমীকরণ এই সমীকরণে এখন ভ্যালুগুলো বসাই দিই এই সমীকরণে ভ্যালুগুলো বসাই। তাহলে x মাইনাস আলফার ভ্যালু পাইছি আমরা এখান থেকে 6 x মাইনাস 6 হোল স্কয়ার বাই a স্কয়ার ভ্যালু কত 1 a স্কয়ারের ভ্যালু 1 মাইনাস y মাইনাস বেটা y মাইনাস 2 হোল স্কয়ার b স্কয়ারের ভ্যালু কত 3। এটাই হচ্ছে ইকুয়াল 1। এটাই হচ্ছে আমার সেই অধিবৃত্তের সমীকরণ। কারো বুঝতে সমস্যা আছে কিনা একটু দ্রুত কমেন্ট করে জানাও। কারো বুঝতে সমস্যা থাকলে দ্রুত কমেন্ট করে জানাও একটা কোথাও বুঝতে সমস্যা আছে কিনা। আচ্ছা ছেনে আপু বলছে স্যার নোটিফিকেশন পাই না। ছেনে আপু হ্যাঁ অতিবৃত্তের সবসময় বিপরীতমুখী হবে চিত্র। ছেনে আপু যদি গত ক্লাসটা মিস করে থাকো তাহলে আমাদের ফেসবুক পেজেই আছে বা ফেসবুক গ্রুপে পাবা সিআরডিএমের, ওইখান থেকে দেখে নাও, তাহলে এই বিষয়ে যত কোশ্চেন আছে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা ছেনে আপু নোটিফিকেশন পাইতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড থাকতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হলে তুমি ওইখান থেকে নোটিফিকেশন পেয়ে যাবে, তোমাকে গ্রুপের লিংক দেওয়া হয়েছে। তো আমরা তাহলে পরের ম্যাথটা দেখি। আচ্ছা এই ম্যাথটা দেখতে হলে এর বেসিকটা একটু খুব ভালো করে বুঝতে হবে। বেসিকটা যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে এই ম্যাথটা বুঝতে পারবো। আচ্ছা তাহলে আমরা একটু বেসিকটা ভালো করে দেখি। এটা আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এটা একটা দিক নিয়ামক রেখা, এটা আরেকটা নিয়ামক রেখা। আমাদের এটা হচ্ছে অধিবৃত্ত। এখন দেখো এই অধিবৃত্ত সংজ্ঞা থেকে কি পাই। এটা হচ্ছে আমাদের একটা উপকেন্দ্র, এটা আরেকটা উপকেন্দ্র, এটা হচ্ছে শীর্ষবিন্দু, এটা শীর্ষবিন্দু, এটা অধিবৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে নিয়ামক রেখা, নিয়ামক রেখা। এখন দেখো এই অধিবৃত্তের উপরে যে কোনো একটা বিন্দু যদি আমি পি নিই, এই অধিবৃত্তের উপরে যেখানে একটা বিন্দু সেটা যদি আমি পি নিই, এই পি বিন্দুর স্থানাঙ্ক যদি এক্স কমা ওয়াই হয়, অধিবৃত্তের উপরে যে কোনো একটা বিন্দু যদি আমি পি নিই, পি বিন্দুর স্থানাঙ্ক যদি এক্স কমা ওয়াই হয়, এই উপকেন্দ্র থেকে পি এর যে দূরত্ব এবং এই পি বিন্দু থেকে নিয়ামক রেখার উপর লম্ব দূরত্ব, আমি আবার বলি এই বিন্দুটা যদি আমরা এস ধরি, এই বিন্দুটা পি এবং এই পি বিন্দু থেকে নিয়ামক রেখার উপর লম্ব দূরত্ব যে বিন্দুতে ছেদ করে সেটা যদি এম ধরি, এখানে লম্বভাবে ছেদ করছে মানে লম্ব দূরত্ব বের করছি, তাহলেই দেখো আমাদের সূত্রটা কি হবে, এসপি ইকুয়াল ই পিএম। আচ্ছা আবার বলি, উপকেন্দ্র থেকে এই চলমান যে কোনো একটা বিন্দু পি এর দূরত্ব, উপকেন্দ্র থেকে এই চলমান যে কোনো একটা বিন্দু, এই অধিবৃত্তের উপর যে কোনো একটা জায়গায় বিন্দু যদি পি হয়, সেই পি বিন্দু থেকে এই যে নিয়ামক রেখা কিন্তু দুইটা, এটা একটা, তো নিয়ামক সেই পি বিন্দু থেকে বা চলমান বিন্দু থেকে নিয়ামক রেখার দূরত্ব, এই দুইটা দেখো এসপি ইকুয়াল কি হবে, ই ইন্টু পিএম। এসপি ইকুয়াল ই ইন্টু পিএম। এই ইটা কি, ইটা হচ্ছে এখানে উৎকেন্দ্রিকতা। তাহলে এই জিনিসটা একটু ভালো করে বোঝো। সেম জিনিসটা কিন্তু এখানেও ঘটছে। এটা কি আমার উপকেন্দ্র কি এস, এর উপর যে কোনো একটা জায়গায় বিন্দু যদি আমরা পি নিই, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক পি অফ এক্স কমা ওয়াই। তাহলে এই উপকেন্দ্র থেকে পি বিন্দুর দূরত্ব এবং এই পি বিন্দু থেকে নিয়ামক রেখার উপর যে লম্ব দূরত্ব এম বিন্দুতে যদি ছেদ করে তাহলে পিএম। তাহলে উপকেন্দ্র থেকে চলমান বিন্দুর পি বিন্দুর দূরত্ব এবং পি বিন্দু থেকে নিয়ামক রেখার উপর লম্ব দূরত্ব, সেই দুটার মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা কি,
সেই সম্পর্কটা হচ্ছে এটা, SP ইকুয়াল E ইন্টু SP ইকুয়াল E ইন্টু PM। তাহলে S থেকে P এর দূরত্বটা বের করতে হবে, S থেকে P এর দূরত্বটা বের করতে হবে। সেকেন্ড অপশন কি, P থেকে M এর দূরত্ব বের করতে হবে। বের করতে পারলেই আমার অ্যান্সার শেষ। তাহলে এই ম্যাথটা এখন আমরা প্রথম থেকে দেখি। তাহলে এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করব সেটা প্রথম থেকে দেখি। আচ্ছা দেখো, একটি অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যেখানে আমার উপকেন্দ্র দেওয়া আছে, উৎকেন্দ্রিকতা E দেওয়া আছে, নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে। তাহলে আমরা কি বলছিলাম, এই উপকেন্দ্র থেকে এখানে যদি P বিন্দু থাকে, P অফ x, একটা চলমান বিন্দু, তাহলে এই উপকেন্দ্র থেকে P বিন্দুর দূরত্ব, উপকেন্দ্র S থেকে P বিন্দুর দূরত্ব এবং P বিন্দু থেকে এই নিয়ামক রেখার দূরত্ব, এই দুটার মধ্যে সম্পর্ক কি আমরা জানি, SP ইকুয়াল E PM। এখন দেখো আমার এখানে উপকেন্দ্র কি দেওয়া আছে, এখানে উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে 1,-8, আর P হচ্ছে আমার একটা বিন্দু, চলমান বিন্দু বা x অক্ষের উপর যে কোনো একটা বিন্দু, সেটা ধরে নিয়েছি। P বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x, y। এখানে আমার উৎকেন্দ্রিকতা E ইকুয়াল কত দেওয়া আছে, E ইকুয়াল দেওয়া আছে √5। নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ কি দেওয়া আছে, 3x - 4y = 10। এটাকে কি লিখতে পারি, 3x - 4y - 10 = 0। তাহলে এই অংশটুকু আমার আলাদা করা থাকলো। আর এখানে S বিন্দুর দূরত্ব তো আমরা দেওয়াই আছে। তাহলে P বিন্দু তো আমরা ধরে নিছি, P বিন্দুর স্থানাঙ্ক কি ধরে নিছি, P অফ x, y। এটা এর উপর যে কোনো একটা বিন্দু, আমার অধিবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু। এখন দেখো এই জিনিসটা তাহলে আমার সলভ করতে হবে, SP ইকুয়াল EPM। তাহলে S থেকে P বিন্দুর দূরত্ব, তাহলে দূরত্ব বের করার জন্য কি সূত্র হবে, স্কয়ার রুট, তাহলে x - 1 হোল স্কয়ার, x - 1 হোল স্কয়ার প্লাস y + 8 হোল স্কয়ার ইকুয়াল, এর ভ্যালু কত পাইছি আমরা, এর ভ্যালু হচ্ছে √5। আচ্ছা PM, একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব, একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব নির্ণয়ের সূত্র কি মনে আছে, একটা বিন্দু থাকলে আর এখানে একটা রেখা থাকলে আমরা সরলরেখায় করাচ্ছি, একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে কি, এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব নির্ণয়ের সূত্র। আচ্ছা এটা যদি x1 y1 বিন্দু হয় আর এটা যদি ax + by + c = 0 সমীকরণ হয়, তাহলে এটা দূরত্ব নির্ণয়ের সূত্র। একটু মনে করো সবাই, দেখো এখানে x এর জায়গায় এই x1 রিপ্লেস হবে, তাহলে ax1, এই y এর জায়গায় y1 রিপ্লেস হবে প্লাস b y1 প্লাস c। এখন এখানে x এর যেটা কোএফিসিয়েন্ট থাকবে a², y এর কোএফিসিয়েন্ট b প্লাস b²। এটা হচ্ছে আমার একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব নির্ণয়ের সূত্র। তাহলে এখানে x এর জায়গায় x আছে, y এর জায়গায় y আছে, তাহলে এই x y এর জায়গায় কোনো চেঞ্জ নাই। তাহলে 3x - 4y - 10 ডিভাইড বাই x এর সহগ হচ্ছে কত, 3 3² - 4², সরি প্লাস -4²। এখন এইটা সমাধান করলে, ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই হচ্ছে আমার উত্তর। তাহলে দেখো আমি যদি উভয় পক্ষকে বর্গ করি, তাহলে এখানে কি থাকে, x - 1 হোল স্কয়ার প্লাস y + 8 হোল স্কয়ার। এটাকে বর্গ করলে 5 হয়ে যাবে, একে বর্গ করলে 3x - 4y - 10 হোল স্কয়ার। আর এখানে কত হচ্ছিল, 9 + 16 25, নিচে থাকে 25, 5 আর 25 কাটলে 5 থাকে। এখন দেখো এটা যদি সূত্র অ্যাপ্লাই করি, তাহলে a - b হোল স্কয়ারের সূত্র,
এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। এটার জন্য a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে y স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু 8 ইন্টু y, তাহলে কত হবে 16y প্লাস বি স্কোয়ার মানে 8 স্কোয়ার, কত হবে সেটা 64 ইকুয়াল। দেখো নিচে কত আছে 5, উপরে কত হবে, এটা a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা ইউজ করলে 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 100 প্লাস, আচ্ছা দেখো 2ab, তাহলে 2ab a এটা হচ্ছে b 2ab, তাহলে 6x, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল মাইনাস, তাহলে 2ab 2 ইন্টু 3x 6x ইন্টু 4y, তাহলে 6 24xy। আচ্ছা বিসি, তাহলে বিসির জন্য কি হবে, বিসির জন্য হবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে প্লাস 14 ইন্টু 2 18y 80y। আচ্ছা সিএ 30x আর প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস 30x আর সাথে একটা 2 60x। আচ্ছা এটাকে এ ধরা হয়েছে, এটাকে বি ধরা হয়েছে, এটাকে সি ধরা হয়েছে, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের যে ফর্মুলা এখানে সেটা অ্যাপ্লাই করা হচ্ছে। এখন 5 এই পাশে এসে মাল্টিপ্লাই হয়ে গেলে কি হবে, 5x স্কোয়ার মাইনাস 10x প্লাস 5 এই পাশে ভাগ ছিল এই পাশে এসে গুণ হয়ে গেল, প্লাস 5y স্কোয়ার প্লাস 80y প্লাস 64 ইন্টু 5 20 carry 2 30 প্লাস 2 32 ইকুয়াল কি পাচ্ছি আমরা 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 100 মাইনাস 24xy প্লাস 80y মাইনাস 60x। দেখো এই পাশে প্লাস 80y আছে, এই পাশে প্লাস 80y আছে, 80y কেটে দেওয়া যাবে, বাকিগুলো আমরা কি করব, বাকিগুলো সবগুলোকে ওই পাশে নিয়ে যাব, তাহলে ওই পাশেগুলো আগে লিখি, এটা আগে লিখি 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 100 মাইনাস 24xy মাইনাস 60x, বাকি মাইনাস 5x স্কোয়ার প্লাস 10x 5 আর 320 মাল্টিপ্লাই করলে প্লাস করলে কত হবে মাইনাস 325 মাইনাস 5y স্কোয়ার ইকুয়াল 0। তাহলে এবার এক লাইনে সাজায় লিখলে কি হবে, x স্কোয়ার আছে আর এখানে মাইনাস 5x স্কোয়ার আছে, তাহলে কত পাবো 4x স্কোয়ার, আচ্ছা মাইনাস 24xy 16 আর এখানে কত ছিল আমাদের 5, 16 থেকে 5 মাইনাস করলে প্লাস 11y স্কোয়ার, তাহলে y স্কোয়ার টার্ম চলে গেল। আচ্ছা এখানে 60x মাইনাস আর এখানে প্লাস 10x, তাহলে মাইনাস 50x আচ্ছা এখানে 100 আছে আর এখানে কত আছে 300 মাইনাস 325 তাহলে মাইনাস 225 ইকুয়াল 0। আচ্ছা এটাই হচ্ছে আমাদের উত্তর। দেখো বুঝতে সমস্যা আছে কিনা, রাবিয়া ইসলামের একটা জায়গায় সমস্যা আছে, দূরত্বটা আবার একটু বোঝাতে হবে, তো দূরত্বটা এখনই বোঝাবো, তুমি
এটা বুঝতে পারছো কিনা সেটা আবার একটু দেখো, দূরত্বটা আবার একটু বোঝান। আচ্ছা হামিদা, তুমি অনেক লেট করে ক্লাসে জয়েন করে ফেলছো। আচ্ছা এটা কিন্তু সেকেন্ড পার্টের ক্লাস হচ্ছে, তোমরা যারা আমার সাথে ফার্স্ট পার্টের ক্লাস করো তারাও তো ফার্স্ট পার্টের ক্লাস করবাই, পাবাই। আজকে হচ্ছে সেকেন্ড পার্টের ক্লাস হচ্ছে, সেকেন্ড পার্টের অধিবৃত্তের উপর ক্লাস হচ্ছে। আচ্ছা রাবি ইসলাম একটু ভালো করে দেখো, একটা বিন্দু যদি x1 y1 থাকে আর একটা সরলরেখা যদি ax প্লাস by প্লাস c ইকুয়াল 0 থাকে, এই বিন্দু থেকে এই রেখার উপর যে দূরত্ব নির্ণয়, সেই দূরত্ব নির্ণয়ের সূত্র কি? সেই দূরত্ব নির্ণয়ের সূত্র স্কয়ার রুট, দেখো x এর সহগ a স্কয়ার, y এর সহগ b প্লাস b স্কয়ার, তাহলে x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার। এখন উপরে যেটা হবে এই x টা এখানে রিপ্লেস হবে, এই y টা এখানে রিপ্লেস হবে y1 টা, তাহলে a x1 প্লাস b y1 প্লাস c, এটাই হচ্ছে আমার দূরত্ব নির্ণয়। এখন দেখো এখানে দূরত্ব নির্ণয় করতেছি কিসের জন্য? এই রেখার নিয়ামক রেখার সমীকরণ জানি, এই নিয়ামক রেখার সমীকরণ হচ্ছে এটা, আর আমরা পি বিন্দু জানি, পি বিন্দু থেকে এই রেখার দূরত্ব নির্ণয় করতে হবে। তো পি বিন্দু থেকে ওই রেখার দূরত্ব নির্ণয় করতে হলে এখানে এক্স ওয়াই আছে, এখানেও এক্স ওয়াই আছে, তাহলে এই এক্স এইখানে যে রিপ্লেস হওয়ার কথা ছিল, যেহেতু দুইটাই সেম সেহেতু কোনো চেঞ্জ হচ্ছে না, যেহেতু 3x মাইনাস 4y মাইনাস 10 এটা বসে যাচ্ছে, ওই 10টা এই পাশে নিয়ে আসলে -10 = 0 লেখা যায় সেখান থেকে। এখন দেখো নিচে কি হবে, নিচে হয় হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার b স্কয়ার মানে কি x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার, এখানে x এর সহগ আছে +3 স্কয়ার, y এর সহগ আছে -4, তাহলে -4 স্কয়ার। এটাই ছিল হচ্ছে ম্যাথ। এখন তোমরা পরের যেটা ম্যাথ আছে, এই ম্যাথটা হচ্ছে একই নিয়মের ম্যাথ, এটা তোমাদের হোমওয়ার্ক, এটা তোমাদের হোমওয়ার্ক, এটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা বাসা থেকে করে আমাদেরকে জমা দিবা। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের পেজের মেসেঞ্জারে যদি জমা দাও, এটা চেক করে তোমাদেরকে জানানো হবে যে সঠিক আছে কিনা। তো এটা চেক করে, এটা করে অবশ্যই তোমরা জমা দিবা, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। আচ্ছা আচ্ছা একটি অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র এত উৎকেন্দ্রিকতা এত। এই টাইপের ম্যাথ আমরা অনেকগুলো করছি। আচ্ছা সুমাই ইসলাম বলছে ভাইয়া বৃত্ত সরলরেখা সবগুলো আছে কণিকে? হ্যাঁ ভাইয়া, সরলরেখা যা শিখবা সেটা সরলরেখা বৃত্তে অ্যাপ্লাই করতে হবে, সেটা কণিকেও অ্যাপ্লাই করতে হবে। সরলরেখাটা যেটা তুমি একবার শিখবা সেটা অ্যাপ্লাই করতে হবে। রাবিয়া ইসলাম, তার সমস্যা যেটা ছিল সেটা শেষ হয়েছে। এখন দেখো আমরা একটু অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করব। তাহলে অধিবৃত্তের সমীকরণ কি? যেহেতু এখানে a,0 আছে উপকেন্দ্র, তাহলে কি হবে? অধিবৃত্তের সমীকরণ হবে x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল 1। এটা কিসের সমীকরণ? অধিবৃত্তের সমীকরণ। এখন অধিবৃত্তের সমীকরণ যদি এটা হয়, তাহলে আমার এখানে কিসের ভ্যালু বের করতে হবে? আমার ভ্যালু বের করতে হবে হচ্ছে a স্কয়ার এবং b স্কয়ারের ভ্যালু। a স্কয়ার এবং b স্কয়ারের ভ্যালু বের করার আগে আমার কি কি দেওয়া আছে? e ইকুয়াল দেওয়া আছে √5 এবং কেন্দ্রের স্থানাঙ্ক প্লাস মাইনাস a,0 ইকুয়াল দেওয়া আছে প্লাস মাইনাস 5,0। এখন দেখো তাহলে আমি কি লিখতে পারবো? এখানেও প্লাস মাইনাস এই আছে, এখানেও প্লাস মাইনাস 5 আছে, তাহলে a ইকুয়াল কি লিখতে পারবো? আমি 5 লিখতে পারবো। a ইকুয়াল কি লিখতে পারবো? 5 ইন্টু এর ভ্যালু যেহেতু √5 ইকুয়াল 5, a ইকুয়াল a 5 বাই এইটা এই পাশে গেলে √5 ভাগ হয়ে গেল, তাহলে a ইকুয়াল কি পাচ্ছি? 5 সমান কি লেখা যায়? দেখো এখানে ভালো করে দেখো, 5 সমান কি লেখা যায়? √5 হোল স্কয়ার, আর নিচে কি আছে? √5, তাহলে a ইকুয়াল কি পাচ্ছি আমরা? √5। তাহলে এখানে যদি বর্গ করি a স্কয়ার ইকুয়াল কত পাবো? 5 পাবো। তাহলে আমি একটা ভ্যালু পেয়ে গেলাম, a স্কয়ারের ভ্যালু পেয়ে গেলাম, সেটা হচ্ছে 5। একটা ভ্যালু পেয়ে গেলাম a স্কয়ার,
a স্কয়ারের ভ্যালু কত পেলাম 5 পেলাম। এখন আমার কিসের ভ্যালু বের করতে হবে b স্কয়ারের ভ্যালু বের করতে হবে। b স্কয়ারের ভ্যালুটা কিভাবে বের করব দেখো একটু, এটাও খুব বেশি কঠিন না। আমরা উৎকেন্দ্রিকতা e ইকুয়াল কি জানি, e ইকুয়াল জানি স্কয়ার রুট 1 প্লাস b স্কয়ার বাই a স্কয়ার। এটাকে যদি আমি বর্গ করি তাহলে e স্কয়ার ইকুয়াল টু কি পাবো 1 প্লাস b স্কয়ার বাই a স্কয়ার। এখন e এর ভ্যালু কত রুট 5 স্কয়ার অন b স্কয়ার a স্কয়ারের ভ্যালু কত 5। তাহলে এখানে থাকলো কত 5, এই 1 এই পাশে চলে আসলে 5 মাইনাস 1 ইকুয়াল b স্কয়ার বাই 5। তাহলে এখানে 4 এই 5 এই পাশে এসে গেল 20, b স্কয়ারের ভ্যালু কত পাচ্ছি আমরা 20। তাহলে আমরা এখানে এক নম্বরে এখন বসাই দিই a স্কয়ার এবং b স্কয়ারের ভ্যালু। তাহলে পেয়ে যাব x স্কয়ার বাই 5 মাইনাস y স্কয়ার বাই 20 ইকুয়াল 1। এটা আমার কিসের সমীকরণ, এটা আমার অধিবৃত্তের সমীকরণ। এই টাইপের ম্যাথ মনে আগেও করা হয়েছে, এটা বুঝতে খুব বেশি সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, এটা আমাদের লাস্ট ম্যাথ। তো লাস্ট ম্যাথটা খুব ভালো করে দেখে নাও। একটি অধিবৃত্তের উপকেন্দ্র দুইটি দেওয়া আছে এবং উৎকেন্দ্রিকতা দেওয়া আছে, অধিবৃত্তের সমীকরণটা নির্ণয় করতে হবে। আমরা একটু আগে এই সেম টাইপের ম্যাথই করলাম। অধিবৃত্তের উপকেন্দ্র দুইটা দেওয়া থাকলে তাহলে আমরা কেন্দ্রের স্থানাঙ্ক বের করে ফেলছিলাম। দেখো বিষয়টা হচ্ছে চিত্রটা এমন আছে এখানে। আচ্ছা, এখানে হচ্ছে 6,1 যদি পয়েন্টটা এটা হয় আর 10,1, তাহলে আমার চিত্রটা কেমন আছে এমন আছে। আর যেটা হচ্ছে আমার আরক্ষ হচ্ছে x অক্ষের সমান্তরাল। তাহলে আর এখানে কেন্দ্র কিন্তু আমার মূল বিন্দুতে নাই, তাহলে আমার সূত্র কি হবে x মাইনাস আলফা হোল স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y মাইনাস বেটা হোল স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল 1। এটা হচ্ছে কিসের সমীকরণ আমার, এটা আমার সেই অধিবৃত্তের সমীকরণ। এই অধিবৃত্তের সমীকরণে আমি কি কি জানি না, আলফা এবং বেটার মান জানি না, সাথে সাথে a স্কয়ার এবং b স্কয়ারের ভ্যালু জানি না। এই চারটা ভ্যালু বের করে যদি আমি এখানে বসাইতে পারি তাহলে আমি অধিবৃত্তের সমীকরণটা বের করতে পারবো। এখন দেখো এখানে আমার এইটা দেওয়া আছে, এটা দেওয়া আছে হচ্ছে কত 6,1, এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 10,1। তাহলে এটা হচ্ছে এই একটা উপকেন্দ্র একটা উপকেন্দ্র, এদের কেন্দ্র কিন্তু এই দুইটা উপকেন্দ্রের মাঝে অবস্থান করে। তাহলে কেন্দ্র হচ্ছে এই দুইটা, এটা যদি এস হয় আর এটা এস প্রাইম যদি ধরি তাহলে এই দুইটার মাঝে কি আছে আমাদের কেন্দ্র। তাহলে এই দুইটার মধ্যবিন্দু কেন্দ্র হবে। তাহলে আলফা কমা বেটা ইকুয়াল কিভাবে কি পাবো আমরা, এই দুইটার মধ্যবিন্দুর সূত্র নির্ণয় করব। এই দুইটার মধ্যবিন্দু তাহলে 6 প্লাস 10/2 1 প্লাস 1/2। তাহলে আমরা আলফা কমা বেটা ইকুয়াল কি পাচ্ছি 6,10 16/2 8,1। এটা হচ্ছে আমি কিসের ভ্যালু পেলাম, আলফা এবং বেটার ভ্যালু পেলাম। তাহলে আমার দুইটা ভ্যালু বের হয়ে গেছে খুব সহজেই। এখন কিসের ভ্যালু বের করতে হবে, এখন বের করতে হবে হচ্ছে আমার a স্কয়ার এবং b স্কয়ারের ভ্যালু। তো আমরা কি জানি, আমরা জানি দুইটা উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, দুইটা উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, এই যে একটা উপকেন্দ্র এবং এখানে একটা উপকেন্দ্র, এই দুইটার মধ্যবর্তী যে দূরত্ব আছে এই দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2a। তাহলে আমরা দূরত্বটা আগে বের করি। উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, দেখো এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 6,1 আর এটা হচ্ছে 10,1। তাহলে 6 মাইনাস 10 হোল স্কয়ার প্লাস 1 মাইনাস 1
হোল স্কয়ার। দূরত্ব নির্ণয়ের সূত্র দিয়ে আমরা বের করে ফেললাম। এখন দেখো তাহলে আমরা এখানে কত বের করে রাখলাম, 2a হচ্ছে কি কিসের ভ্যালু, উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে 2a ইকুয়াল কত পাবো এখানে, এটা তো 0 হয়ে গেল, এটা হচ্ছে -4 স্কয়ার, -4 স্কয়ার হচ্ছে √16 দ্যাট ইজ 4। তাহলে a ইকুয়াল কত পাবো, 4/2, 4/2 ইকুয়াল কত পাচ্ছি আমি 2। তাহলে a e ইকুয়াল 2। এখানে আমার আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেওয়া আছে, কিসের ভ্যালু দেওয়া আছে, উৎকেন্দ্রিকতা দেওয়া আছে। উৎকেন্দ্রিকতা e ইকুয়াল কত দেওয়া আছে 3। তাহলে এখানে এর ভ্যালু যদি 3 বসাই, আমার e ইকুয়াল কত জানি আমরা 3। তাহলে a ইন্টু 3 ইকুয়াল টু এর ভ্যালু 2/3। তাহলে a স্কয়ারের ভ্যালু কত হবে, a স্কয়ারের ভ্যালু হবে 4/9। আচ্ছা এটা হচ্ছে 2/3 এর ভ্যালু, a স্কয়ারের ভ্যালু কত পাচ্ছি 4/9। এখন আমরা e এর সূত্র কি জানি, e ইকুয়াল স্কয়ার রুট 1 প্লাস b স্কয়ার বাই a স্কয়ার, e স্কয়ার সমান 1 প্লাস b স্কয়ার বাই a স্কয়ার। উভয় পক্ষকে বড় করে দিলাম, তাহলে স্কয়ার রুট কেটে গেল, a স্কয়ার হয়ে গেল। এখন এর ভ্যালু কত জানি, এর ভ্যালু 3। তাহলে এখানে যদি এর ভ্যালু বসাই তাহলে কত পাবো, 3 স্কয়ার 9, 9 ইকুয়াল 1 মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার, 1 প্লাস b স্কয়ার। এর ভ্যালু a স্কয়ারের ভ্যালু কত পাইছি, a স্কয়ারের ভ্যালু 4/9। এটা এই পাশে আসলে কি হয়ে যাবে, এটা এই পাশে আসলে 8 হয়ে গেল, 8 ইকুয়াল b স্কয়ার বাই 4/9। এই 4 এর সাথে গুণ হয়ে গেলে 8 ইন্টু 4/9 ইকুয়াল b স্কয়ার। এটা এই পাশে টোটালটা ভাগ হিসেবে ছিল, এটা 8 এর সাথে যে গুণ হয়ে গেল। তাহলে b স্কয়ার ইকুয়াল কত পাচ্ছি আমরা, 32/9 ইকুয়াল b স্কয়ার। তাহলে আমরা আলফা এবং বেটার ভ্যালু পেয়ে গেছি, a স্কয়ার এবং b স্কয়ারের ভ্যালু পেয়ে গেছি। এই সবগুলো ভ্যালু যদি আমি এই সমীকরণে বসাই, তাহলে কি আমার উপবৃত্তের সমীকরণটা পেয়ে যাব। তাহলে সবগুলো ভ্যালু এখানে বসাই, কি হবে, x মাইনাস আলফা, আলফার ভ্যালু আমরা কত বের করে রাখছি 8, বেটার ভ্যালু হচ্ছে 1, x মাইনাস 8 হোল স্কয়ার বাই এর ভ্যালু হচ্ছে 4/9 মাইনাস y মাইনাস 1 হোল স্কয়ার বাই b এর ভ্যালু হচ্ছে 32/9 ইকুয়াল 1। তাহলে এটা যদি আরেক লাইন করি, এটা কি হয়ে যায়, উপরে গুণ হয়ে যায় 9 x মাইনাস 8 হোল স্কয়ার বাই 4 মাইনাস 9 y মাইনাস 1 হোল স্কয়ার বাই 32 ইকুয়াল 1। তাহলে এটাই হচ্ছে আমার সেই উপবৃত্তের সমীকরণ, অধিবৃত্তের সমীকরণ। এটা কিসের সমীকরণ, অধিবৃত্তের সমীকরণ। সোমাইয়া অনেক পরে জয়েন করছো, কালকের ক্লাস এবং আজকের ক্লাসটা তোমরা দেখে নিও সোমাইয়া প্রথম থেকে। আচ্ছা, আমরা অধিবৃত্তের 2টা ক্লাসে শেষ করলাম। আমরা গতকালকের রাত 8:30 একটা ক্লাস নিয়েছিলাম, আজকে এখন আরেকটা ক্লাস নিলাম। এই 2টা ক্লাসের মাধ্যমে অধিবৃত্তের যত প্রবলেমগুলো আছে পরীক্ষায় আসার মতো, যে টাইপের প্রবলেমগুলো বারবার পরীক্ষায় আসে সেই টাইপের সবগুলো ম্যাথ আমরা শেষ করছি। তোমাদের যদি কোথাও বুঝতে সমস্যা থাকে তোমরা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের ফেসবুক পেজের মেসেজে তোমরা কমেন্ট করে জানাতে পারো। আচ্ছা, আমাদের ম্যাথ ক্লাস হয় সপ্তাহে 4 দিন। 2 দিন হচ্ছে প্রথম পত্রের ক্লাস হয়, 2 দিন হচ্ছে দ্বিতীয় পত্রের ক্লাস হয়। প্রথম পত্রের ক্লাস হয় প্রতি রবিবার এবং মঙ্গলবার সন্ধ্যা 7টায়,
আমি আবার বলি, ম্যাথের প্রথম পত্রে আমরা সরলরেখা আর একটা চ্যাপ্টার পড়াইলে মানে আর একটা ক্লাস হলে মোটামুটি সরলরেখা শেষ হয়ে যাবে। সেই ক্লাসটা হচ্ছে রবিবার এবং আমাদের সোমবার সন্ধ্যা 7টায় সরলরেখার ক্লাস হয়। আমরা সরলরেখা শেষ হয়ে গেলে তারপর হচ্ছে ক্যালকুলাস ডিফারেন্সিয়েশনের ম্যাথগুলো শুরু করব। আমাদের সেকেন্ড পার্টের ক্লাস হয় হচ্ছে প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার। তো প্রতি বৃহস্পতিবার রাত 9:30টায়, বৃহস্পতিবার রাত 9:30টায় এবং শুক্রবার সন্ধ্যা 6:30টায় ক্লাস হয়। যেহেতু আমাদের এই সেকেন্ড পার্টের ক্লাসটা আসলাম হাবিব নাই, সেই অসুস্থ থাকার কারণে ক্লাসটা আজকে আমি কন্ডাক্ট করলাম। ফার্স্ট পার্টের ক্লাস তোমরা আমার সাথে করতে পারবে, সেকেন্ড পার্টের ক্লাস আসলাম হাবিব অ্যাপ্লাইড ম্যাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ক্লাসটা নেই। তো তার যেহেতু অসুস্থ আর আমার যেহেতু সন্ধ্যার পরে একটু ব্যস্ততা আছে, সেজন্য আমি বিকালবেলা ক্লাসটা নিয়ে শেষ করে ফেললাম। তোমরা আমাদের কণিকের উপর যতগুলো ক্লাস আছে সবগুলো আমাদের ফেসবুক পেজে দেখতে পাবে সেখান থেকে, অথবা তোমরা যদি আমাদের সিআরডিমির ইউটিউবে যাও, সেখানে প্লে লিস্ট করে দেওয়া আছে। ইউটিউবে যেয়ে সিআরডিমি লিখে সার্চ দিবা, CIADEMY, ইউটিউবে যেয়ে সিআরডিমি লিখে সার্চ দিলেই আমাদের চ্যানেল পেয়ে যাবে। সেখানে আমাদের সবগুলো ভিডিও প্লে লিস্ট আকারে দেওয়া হয়। তোমরা ইউটিউব থেকে যখন ইচ্ছা তখন ওই ক্লাসগুলো সুন্দরভাবে দেখে নিতে পারবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। রবিবার সন্ধ্যা 7টায় প্রথম পত্রের ক্লাস নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।